নিরাপত্তা বাহিনী না, মানুষ যখন নিরাপত্তা বেষ্টনী তৈরি করে ফেলে তখন কোনো স্বৈরাচারী শাসকের পক্ষেও সেই ভোট চুরি করা সম্ভব হয়ে পড়ে না। এবং এইভাবেই যুগের পরিবর্তন ঘটে এবং জমানার পরিবর্তন ঘটে। গতকাল থেকে যে নজিরবিহীন দৃশ্য, মানে পশ্চিমবঙ্গের মানুষ শুধু না, সারা দেশ তাকিয়ে তাকিয়ে দেখল যে একজন বিদায়ী মুখ্যমন্ত্রী স্ট্রং রুমের ভিতরে ঢুকে গেলেন, 4 ঘন্টা সেখানে থাকলেন, সেখানে থেকে তিনি কি করলেন এবং সেখান থেকে বেরিয়ে এসে আবার একটা অলিক যাত্রাপালা বা নাট্যরূপ তিনি দেওয়ার চেষ্টা করলেন। এই সমস্ত যা কিছু ঘটে চলেছে এসআইআর পর্ব থেকে শুধু না, সেই 2011 সালেও তা ওনার বিরোধী রাজনীতির সময় থেকে তিনি একের পর এক যা কিছু কাজকর্মগুলো করেন, আশ্চর্যের বিষয় হচ্ছে পরবর্তীকালে গিয়ে দেখা যায় সেগুলো সবটাই মিথ্যা। কাজে মিথ্যা দিয়ে তৈরি একটি রাজনৈতিক দল, মিথ্যা দিয়ে তৈরি একটি সরকার কি করে 15টা বছর এই রাজ্যে টিকে থাকলো, সেটাই একটা আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর সেই এসআইআর দিয়ে যে ন্যারেটিভ তৈরি, ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যে ন্যারেটিভ তৈরি করা এবং সিএএকে এনআরসি বলে মানুষের মধ্যে প্রচার করে দিয়ে উস্কানি দেওয়া, আর ওনার রাজনৈতিক প্রচার এবারে তো আর কিচ্ছু বলবার ছিল না। একদম সেই ধর্ণা মঞ্চ থেকে উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম প্রচারের শেষ দিন পর্যন্ত মানুষকে একের পর এক হুমকি দিয়েছেন। আর যত হুমকি দিয়েছে মানুষ তত ওনাদের দলের বিপক্ষে চলে গেছে। ফলত একের পর এক ফাঁকা প্রচার সভা মানুষ দেখতে পেয়েছে। এই সমস্তর পরে মানুষ যখন 93% স্বাধীনতার পরে রেকর্ড তৈরি করে ভারতবর্ষে ভোটদান করলো, এই পশ্চিমবঙ্গ সেই ইতিহাস তৈরি করলো, তাতে কি আর মাথার ঠিক থাকে? এখন এই সমস্ত কিছু ইঙ্গিত করছে এক মহা পরিবর্তনের। আর সেই সমস্ত বিষয় আরও ভালো করে জানবার জন্যে যে আগামী দিনে এই যে পুরো বিষয়টা উনি করলেন, এতে অ্যাকচুয়ালি উনি ফেল করলেন, আবার ফেল করলেন। তার কারণ ভোট এইভাবে চুরি করতে মানুষ এবার আর দেবে না। আর এই সমস্ত নিয়েই আমরা হাজির হয়েছিলাম বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষের কাছে। তিনি ঠিক কী বললেন চলুন দেখে নিই। এই ভাগীরথীর দুপারে, কোথাও হুগলি কোথাও ভাগীরথী, মানুষ অদ্ভুতভাবে সাইলেন্ট ভোট দিচ্ছে। মানে বাইকটা যদি বন্ধ করে দিত তাহলে কার যদি মনে হচ্ছে কোভিডের মধ্যে ভোট হচ্ছে, মুখে মাস্ক নেই। ম্যাক্সিমাম জায়গায় সাইলেন্ট ভোট হয়েছে। লোক আগের থেকে ঠিক করে রেখেছে পাল্টাবে, সোজা এসে লাইনে দাঁড়িয়েছে, ভোট দিয়ে বাড়ি চলে গেছে, কোনো কথা নেই, বার্তা নেই। পরিবর্তন এরকম হয় বোধ হয় সাইলেন্টলি। 11 সালের কথা মনে পড়ছে। ফলতায় যে জায়গায় বলা হচ্ছে ফলতা বিধানসভার 30টিরও বেশি বুথে রিপোল করার সম্ভাবনার কথা ভাবছে নির্বাচন কমিশন। কি সম্ভাবনা নেই, ঘোষণা করে দিয়েছে 77টা বুথ, তার মধ্যে 62টা তো ওইখানে ডায়মন্ডহাওড়া এলাকায় আছে। সেখানকার যে ডায়মন্ডহাওড়ার মডেল, এটাই তার প্রমাণ। এবং প্রথম দিন থেকে যেভাবে নির্বাচন কমিশন এবং তার অফিসাররা স্টেপ নিয়ে এগিয়েছেন, ওখানকার লোকের ভোট দিয়েছে, কিন্তু তারা অভ্যাসগ্রস্ত গণ্ডগোল করেছে, সেই জন্য ওখানে রিপোলিং হচ্ছে। ফলতার একটি বুথে ইভিএমের টেপ লাগানোর মানে অভিযোগ উঠেছিল, সেই জায়গায় ওয়েবকাস্টিংয়ের কোনো ফুটেজ পাওয়া যায়নি, স্কুটিনির পরে ধরা পড়েছে সেই রিপোর্টে। না, সেটা সবাই দেখেছে, আপনার মিডিয়ায় দেখিয়েছেন। স্বাভাবিকভাবে লোকের সন্দেহ হবে একটা সিম্বলের উপর টেপ কেন লাগবে, লাগে কি করে। তো সেই জন্য তার যা স্টেপ ঠিক মনে হয় যে নির্বাচন কমিশন নিয়েছেন। দিল্লিতে জীবনের একটা প্রায় বিশাল অধ্যায় আপনি বাইরে কাটিয়েছেন। এরকম ভোট কোনো দিন থেকে আন্দামানেও দীর্ঘদিন ছিলেন, মানে আমি বলছি সমবায় ভোট বা অন্য কোনো ভোট, এরকম ভোট দেখেছি কোনো দিন? না না, পরিবর্তন আমাদের দেশে রিভলিউশন হয় না, এভলিউশন হয়। এটা হচ্ছে এভলিউশন, কোনো আওয়াজ না করেই ধীরে ধীরে পরিবর্তন হয়। এবারের পশ্চিমবঙ্গের এই যে বিধানসভা নির্বাচন, সেটাই হচ্ছে। সেই জন্য যারা পাক্কা লোক তারা বুঝতে পেরেছেন, কিন্তু সাধারণ মানুষ বা যারা সার্ভে করেন, এক্সিট পোল ইত্যাদি, তারাও কনফিউজ আছেন কী হবে। এমনিতে বাংলার মানুষ বলতে চান না নিজের রাজনৈতিক মতামত, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ, ব্যবহার দেখে বোঝা গেছে কোন দিকে পরিস্থিতি যাচ্ছে। কিন্তু গতকাল রাতে ভবানীপুরে শাখাবাদ মেমোরিয়াল স্ট্রং রুমে দেখেছি মুখ্যমন্ত্রীকে বেশ কিছুক্ষণ থাকতে দীর্ঘ সময় ধরে, এবং সেই ঘটনার পরে আজকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একেবারে দুর্গের মতো সেখানে গার্ডওয়াল করা হয়েছে। নির্বাচন কমিশন যেমন ঠিক করেছিল পোলিং সাইলেন্টলি করবে, হয়েছে। রাস্তায় গণ্ডগোল হয়েছে, কিন্তু ভোট কোনো গণ্ডগোল হয়নি, ভোট পড়েছে। ঠিক কাউন্টিংও সেভাবেই হবে, নির্বিঘ্নে। যেই যত চেষ্টা করুক কিছু করতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা এই যে রাত 12টার সঙ্গে স্ট্রং রুমে বসে থাকছেন, এটা অভূতপূর্ব দৃশ্য। যে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলে দিতেন 294টা আসনে আমি লড়ছি, আমাকে যেতাম, তিনি আজকে ভবানীপুরের অলিতে গলিতে পায়ে হেঁটে ঘুরছেন।
এবং ভোটের দিন চুপচাপ ফুটপাতে দাঁড়িয়ে আছেন, গোটা দিন বাইরে ঘুরলেন এবং হঠাৎ করে অভিযান চালাচ্ছেন গিয়ে স্ট্রং রুমে, যে লুট হয়ে যাচ্ছে বলে কত রকমভাবে নিজের কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন। আমার মনে হয় না খুব একটা লাভ হবে, কারণ সবাই রেজাল্ট জেনে গেছে। প্রায় অনেক এক্সিট পোল হয়েছে, দিলীপ ঘোষের এক্সিট পোল কী বলছে ব্যক্তিগত? আমি যেটা প্রথম থেকে বলে আসছি, বিজেপি সাফিসিয়েন্ট মেজরিটি নিয়ে সরকার তৈরি করবে, সংখ্যা যাই হোক। আপনারা শুনলেন, মানুষ যখন প্রতিরোধ গড়ে তোলে, মানুষ যখন নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে, তখন পরিবর্তন ঠিক এভাবেই হয়। সুনামির আকারে মানুষের জনমত তখন আছড়ে পড়ে স্বৈরাচারী শাসকের ওই দুর্গের ওপরে এবং তা ধূলিসাৎ হয়ে যায়। এবং এই সমস্ত কিছু এপিসোডগুলোর আরও ইন্টারেস্টিং সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসবো। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। কিন্তু এই প্রসঙ্গে একটা বিশেষ কথা উল্লেখ করি, যে এই যে নিচে যে নাম্বারটা যায়, এটা হচ্ছে বিজ্ঞাপনের নাম্বার। এই নাম্বারে আপনারা বিজ্ঞাপনদাতাকেই ফোন করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা এই জয়েন বোতাম আছে, এই জয়েন বোতামে ক্লিক করলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট এবং নিজেরা যে মতামত প্রকাশ করতে চান, যদি কোনো সোশ্যাল নেটওয়ার্কের আমাদের সঙ্গে যুক্ত হতে চান, সে ব্যাপারে আপনারা এই জয়েন বোতামে ক্লিক করবেন। আপনারা হাত খুলে লিখুন, কমেন্টে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।